আজকে সুনীলের বিয়ে, তাই সকাল থেকেই গায়ে হলুদের আয়োজন চলছে। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে পারায় সুনীল খুবই খুশি ছিল। সুনীল আর রাধিকা 3 বছর প্রেম করার পর আজকে দুজনের বিয়ে হতে চলেছে। সবাই খুব খুশি হলেও সুনীলের মা মঞ্জু মুখ ফুলিয়ে বসেছিল। একটু গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তাতে সকাল থেকে আনন্দ করেই যাচ্ছে, যত সব ঢং। সুনীলের মুখে বিয়ের কথা শুনে মঞ্জু তখনই বলেছিল, ঠিক আছে, তুই এখন বড় হয়ে গেছিস, যাকে খুশি বিয়ে কর। ঠিক আছে মা, তাহলে আমি এখনই রাধিকাকে জানিয়ে দিচ্ছি। বিয়ের সবকিছু অ্যারেঞ্জও তো করতে হবে। কি আবার আয়োজন করবি? ওকে নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে বাড়ি চলে আয়। আরে মা, মন্দিরে কেন বিয়ে করব? রাধিকার গায়ে হলুদ করার খুব ইচ্ছে। তখনই সুনীলের বাবা হরিহর বলল, আরে হ্যাঁ, আজকালকার মেয়ে, ওর যেটা খুশি সেটা করুক। আর তুই আমাদের একমাত্র ছেলে, ধুমধাম করে বিয়ে কর। আমাদের কি পয়সার অভাব নাকি যদি মন্দিরে গিয়ে বিয়ে করবি? এই শুনে খুশি হয়ে সুনীল সেখান থেকে চলে যাওয়ার পর মঞ্জু রেগে গিয়ে বলে, ও আচ্ছা, এখন মন্দিরে বিয়ে করার দরকার নেই, ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান করবে। আমারও তো গায়ে হলুদের অনুষ্ঠান খুব পছন্দ, তাহলে আমাকে মন্দিরে বিয়ে করেছিলে কেন? আরে মঞ্জু, তখন অবস্থা অন্যরকম ছিল। তোমার বাড়ির লোকেরা মানেনি, তাই আমাদের পালিয়ে বিয়েটা করতে হয়েছিল। তাছাড়া যে আমাদের কাছে অন্য কোনো রাস্তা ছিল না। হ্যাঁ, কিন্তু তখন তো আমি তোমাকে কতবার বলেছি যে আমার গায়ে হলুদের অনুষ্ঠান খুবই পছন্দের, কিন্তু তুমি আমার কথা শুনলে কই? আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এই বয়সে এসব কথা শোভা দেয় না মঞ্জু। আমরা এখন বুড়ো হয়ে গেছি, আর তুমি এই বয়সে গায়ে হলুদের কথা বলছো। আর বিয়ে হওয়ার পর রাধিকা সুনীলের সঙ্গে তার বাড়ি এসে সবার আগে শ্বশুর মশাইকে প্রণাম করে। প্রণাম বাবা। বেঁচে থাকো মা। প্রণাম মা। রাধিকা মঞ্জুকে প্রণাম করলেও মঞ্জু চুপ করেই থাকে। মা, রাধিকা যে তোমায় প্রণাম করলো। হ্যাঁ তো, আমি কি করব? তোমার তো ওকে আশীর্বাদ দেওয়া উচিত মা। পারবো না এসব করতে, বেকার সময় নষ্ট। বৌমা, তুমি গিয়ে আমাদের জন্য রান্না করো, যাও। বাড়ি এসে শাশুড়ি মাকে এভাবে কথা বলতে দেখে রাধিকা ভয় পেয়ে গিয়েছিল। তোমরা সবাই খাও। সুজির হালুয়া খেয়ে বাবা ও ছেলে খুবই প্রশংসা করে। আরে বাহ বৌমা, হালুয়াটা তো বেশ জমেছে। সত্যি রাধিকা, তোমার হাতে তো জাদু আছে। কিন্তু এখনো মঞ্জুকে চুপ করে থাকতে দেখে রাধিকা তাকে বলল, মা, তুমি কিছু বলছো না যে? হালুয়া ভালো লাগেনি তোমার? না, এমন কিছুই ভালো হয়নি। এর থেকে ভালো হালুয়া তো আমি বানাতে পারি। একটু বেশি মিষ্টি হয়ে গেছে, এটা খাওয়া যাচ্ছে না। এই বলে মঞ্জু খাবার ছেড়ে উঠে পড়লে। আরে মঞ্জু, কোথায় যাচ্ছ? জাহান্নামে যাবে তুমি? এরপর মঞ্জু চলে গেলে রাধিকার খুবই খারাপ লাগে, কারণ সে রাধিকার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিল। আর রাতের বেলা রাধিকা কাঁদতে কাঁদতে সুনীলকে বলে, সুনীল, মা আমার সঙ্গে অমন ব্যবহার কেন করছে? কথায় কথায় আমাকে কথা শোনাচ্ছে বাজে বাজে। জানি না রাধিকা, মা তো আগে এরকম ছিল না, কিন্তু জানি না কেন বিয়ের কথা শোনার পর থেকেই মা এরকম করছে। রাধিকা কিছুই বুঝতে পারছিল না। প্রায় প্রত্যেক দিন তার শাশুড়ি তাকে কথায় কথায় গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে কথা শোনাতো। গায়ে হলুদের অনুষ্ঠান তো বড়ই ধুমধাম করে করেছো, কিন্তু তরকারিতে কতটা হলুদ দিতে হবে সেটাও জানো না। আর 2 দিন পর সকালে রাধিকার ঘুম থেকে উঠতে দেরি হলে মঞ্জু নিজেই নিজেকে বলে, শ্বশুর বাড়িতে এসে আমাকে ভোর 4টের সময় উঠতে হতো, আর এই মহারানীকে দেখো, এখনো ঘুমিয়েই যাচ্ছে। আর সকাল 7টায় রাধিকার ঘুম ভাঙলে মঞ্জু তাকে কথা শুনিয়ে বলে, আসুন আসুন মহারানী, ঘুম ভাঙল তবে আপনার? বলুন, কি আনবো? চা, কফি? এভাবে কেন বলছো মা? আমার শরীরটা খারাপ, তাই উঠতে দেরি হয়ে গেল একটু। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এই বাড়ির মহারানী। আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, তখন ঝড় হোক বা তুফান, ভোর 4টের সময় আমাকে উঠতে হতো। আর তুমি মহারানী ভোর 7টায় উঠছো, ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান করলে, আর শ্বশুর বাড়ি এসে সব ভুলে গেছো। প্রত্যেকদিন শাশুড়ি বৌমার এই ঝগড়াতে বাড়ির সকলে ক্লান্ত হয়ে গিয়েছিল। রাধিকা তো বুঝতেই পারছিল না যে মা বারবার গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে কেন কথা শোনায়। মা চাইটা কি? রাধিকার এই কথা শুনে সেখানে হরিহর এসে বলে, বৌমা, আমি বুঝতে পারছি মঞ্জু তোমায় অনেক বিরক্ত করছে, কিন্তু তুমি বিশ্বাস করো, মঞ্জু ওরকম নয়। ও মনের খুব ভালো। শুধু ওর মনের একটা ইচ্ছা, যেটা আমি পূরণ করতে পারিনি, ওটাই ওর মাথার মধ্যে সবসময় চলে। কেমন ইচ্ছে বাবা? ওই গায়ে হলুদের ইচ্ছা। কিন্তু এরপর হরিহর রাধিকাকে সবটা জানিয়ে শেষে বলে,
এই জন্যই ও চাইছিল না তোমার গায়ে হলুদটা হোক। এই জন্যই হয়তো ও তোমার ওপর রেগে আছে। রাধিকা ছিল মডার্ন আর বুদ্ধিমতী মেয়ে, তাই তার মাথায় একটা আইডিয়া এলো। পরের দিন সকালবেলা মঞ্জু ঘুম থেকে উঠে দেখে যে তার বৌমা রাধিকা তার সামনে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে, এত সেজেছ কেন? মা, আজকে তোমার গায়ে হলুদের অনুষ্ঠান আছে, আমরা সকলে মিলে আয়োজন করেছি, কোনো স্বপ্ন কিন্তু অপূর্ণ রাখতে নেই, চলো চলো এসো। এরপর রাধিকা সকলকে নিয়ে ধুমধাম করে মঞ্জুর গায়ে হলুদের অনুষ্ঠান করে। আর স্বপ্ন পূরণের পর মঞ্জু রাধিকাকে জড়িয়ে ধরে বলে, বৌমা, তুমি আমার জন্য এত কিছু করলে, তুমি আমার বৌমা না, মেয়ে। কাজলের জন্ম হতেই তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, আর তার কিছুদিন পরে কাজলের মাও মারা যায়। কাজলের কাছের মানুষ বলতে ছিল তার কাকা কাকিমা। এরপর সময় কাটলে কাজল আর তার কাকা কাকিমার মেয়ে সুমনা একসঙ্গে বড় হয়ে ওঠে। আর কাকিমা কাজলের বিয়ের আগেই সুমনার বিয়ের কথা ভেবেছিল। যদিও কাজলের থেকে সুমনা 2 বছরের ছোট ছিল, তবুও নিজের সন্তান যে নিজেরই হয় তা কাকিমা তার ব্যবহারেই বুঝিয়ে দিয়েছিল। কাকিমা, ঘর সাজানোর ওই দাদাটা এসেছে। বলছি, শুনছো? ওই গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য ওই ছেলেটা এসেছে সাজাতে, উঠোনে সাজিয়ে দিতে বলি। গায়ে হলুদের অনুষ্ঠানে তো অনেক লোক আসবে, তো উঠোনে জায়গা অনেকটা বেশি আছে, সবাই আরাম করে বসতে পারবে। সন্ধেবেলাতে আবার তাড়াতাড়ি বিয়ে বাড়ি যেতে হবে, তো উঠোনে সাজিয়ে নেওয়াটাই ঠিক হবে। আর তাছাড়া সুমনার শ্বশুরবাড়ির লোকেরাও তো আসবেই অনুষ্ঠানে। মা, তুমি সবকিছু দেখে নিয়েছো তো? আরে মা, তুই চিন্তা করিস না, সব হয়ে গেছে। এই কাজল, সুমনার শ্বশুরবাড়ির লোক এক্ষুনি চলে আসবে, সবার জন্য ভালো করে খাবারের আয়োজন কর, আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না থাকে। আমি চা বসিয়েছি। আরে কলাবতী, তুমি এই 2 দিনের জন্য তো রান্না করার জন্য কাউকে রাখতে পারতে। সারাদিন যদি ও কাজ করে, বেচারি কখন গায়ে হলুদের জন্য তৈরি হবে? তুমি চুপ করো তো, ও কি করতে সাজবে? বাড়ির 1000টা কাজ কে করবে? তবে তুমি যাও, ওদিকে যাও, গিয়ে দেখো একটু কাজকর্ম সব। এরপর কাজলের কাকা কাকিমা গায়ে হলুদের অনুষ্ঠানে তোড়জোড় করে। গায়ে হলুদের অনুষ্ঠানে বাড়িটা ভালো করে সাজানো হয়েছিল, সবাই সুন্দর সুন্দর কাপড় পরেছিল, ঢোল বাজতে শুরু করলো, আর গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হলো। কাকিমা মা সুমনার জন্য এই সাজের জিনিসগুলো পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, একদম ঠিক আছে। বলছি মাকে বলো আমরা সময় মতো বিয়ে বাড়ি চলে যাব, তোমরাও বরকে নিয়ে চলে এসো, কেমন? আন্টি, চিন্তা নেই, সুমনার থেকে বেশি তারা বিজয়ের ওকে বউ করে নেওয়ার। ছেলের জামাইবাবুর এই কথা শুনে সবাই জোরে জোরে হাসতে শুরু করে। কাজল সবাইকে চা দিচ্ছিল, কিন্তু হঠাৎই ভিড়ের মধ্যে সুমনার ননদের শাড়িতে 1 কাপ চা উল্টে যায়। ও নো, কাকিমা, তোমার কাজের মেয়েটা আমার লেহেঙ্গাটাই পুরো নষ্ট করে দিল। স্টুপিড একটা, এটা আমার 50,000 টাকার লেহেঙ্গা। ক্ষমা করবেন দিদি, বুঝতে পারিনি। ওই জামাইবাবুর পা, একটা কাজের মেয়ে হয়ে আমাদেরকে দিদি আর জামাইবাবু বলছো? ননসেন্স, আমি কাজের লোক নই। কাজল, ওরা পাত্রপক্ষ, ওদের সঙ্গে তর্ক করতে যাস না তুই, ওদের খেয়াল রাখা আমাদের কর্তব্য। যা রান্নাঘরে যা। কিছু মনে করো না মা, আসলে ও একটু এরকম হাবাগোবাই, আমার বড় যা আর বড়দার মেয়ে। নিজেরা তো মরে গেল, কিন্তু এই মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে রেখে চলে গেল। ও একটা অশিক্ষিত মেয়ে। কোনো ব্যাপার নয় আন্টি, ড্রাই ক্লিন হয়ে যাবে, এখন অনুষ্ঠানটা এনজয় করা যাক। কাজলের চোখ জলে ভরে যায়। সবাই যখন গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ করছিল, তখন কাজলকে রান্নাঘরে কাঁদতে দেখে একটি ছেলে সেখানে আসে। হাই, এমনিতেও মেয়েদের চোখের জলে খুব একটা ভালো মানায় না, হাসি মুখটাই মানায়। এই নাও রুমাল, চোখের জলটা মুছে নাও। আপনি কে? চিনতে পারলাম না। হাই, আমি আকাশ, আমি বিজয়ের ছোটবেলার বন্ধু। আর তোমার নামটাও আমি জানি, কাজল, তাই তো? ধন্যবাদ। এরপর আকাশ আর কাজল কিছুক্ষণ কথা বলল, আর একটু পরে কাজলের মুখেও হাসি ফুটে উঠল, কারণ এত কথা তো তার সঙ্গে কেউই বলে না। আকাশ, তুই এখানে কি করছিস? চল বাড়ি যাব, বিজয়ের গায়ে হলুদ হবে। হ্যাঁ দিদি, চলো। আচ্ছা, টাটা, পরে কথা হবে। পাত্রপক্ষ বাড়ি চলে যায়। সন্ধ্যাবেলাতে বিয়ে ছিল, সবাই রেডি হয়ে গেছিল, মণ্ডপও সেজে উঠেছিল, আর বিয়ের অনুষ্ঠানে সকলে খুব সুন্দর পোশাক পরে সেজেছিল। কিন্তু কাজল অনেক দিনের পুরনো একটি জামা পরে উদাস মনে এক কোণায় দাঁড়িয়েছিল, যাতে কেউ তাকে দেখতে না পায়। কলাবতী, আজকের দিনে তো কাজলকে কমসে কম একটা ভালো কাপড় দিতে পারতে। কাজল যে আমাদের মেয়ের মতো, আর তুমি ওর সাথে কেমন ব্যবহার করো? ও কি বাইরের মানুষ নাকি?
ও যে আমার ভাইয়ের মেয়ে। থাকুক দাঁড়িয়ে, আমার কাছে অত টাকা নেই যে ওকে নতুন কাপড় কিনে দেব। নিজেরটাই তাই কষ্ট করে কিনেছি। এমনি বিয়ের জন্য অনেক খরচ হয়ে গেছে, আর ওকে কেই বা দেখছে? ওর কি অত ভালো কপাল নাকি যে ধনী পরিবারে বিয়ে হবে? ওই একটা গরিব মানুষকে দেখে ওর বিয়ে দিয়ে দেব। ধুমধাম করে সুমনার বিয়ে দেওয়ার পর কলাবতী কাজলের উপর খেয়ালই দিত না। কাজল সারাদিন বাড়ির কাজ করে চুপচাপ ঘুমিয়ে পড়ত, কারণ কেউই তার সঙ্গে কথা বলতো না। সুমনা কিছুদিনের জন্য এই বাড়িতেই ছিল, তাই বিজয়ের নিতে আসার কথা ছিল। একদিন সকালবেলা যখন কাজল ঘর পরিষ্কার করছিল, তখন বিজয়ের বন্ধু তার বাবা মা আর বিজয়কে নিয়ে সেখানে আসে। মা, বাবা, আকাশ কাজলকে বিয়ে করতে চায়। ও গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরেই আমাকে এই কথাটা বলেছিল। আমি ভাবলাম একবার বিয়েটা হয়ে যাক, তারপরেই না হয় কথা বলবো। কাজলের সঙ্গে বিয়ে? হ্যাঁ আন্টি, কাজলকে আমার খুব পছন্দ। আমি ওকে বিয়ে করতে চাই। কাজল, এই বিয়েতে তুমি রাজি তো? হঠাৎ করে এইসব শুনে কাজলের কাকিমা কলাবতী তো মাথায় আকাশ ভেঙে পড়ে, আর সুমনাও খুবই অবাক হয়ে যায়। আর কাজল আকাশের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। বাবা আকাশ, তুই যেমনটা বলেছিলি কাজল ঠিক তেমনই সুন্দর। এ যে আমাদের ভাগ্য যে কাজল আপনাদের বাড়ির বউ হতে চলেছে। না না, এই যে আমাদের সৌভাগ্য। দেখ মা কাজল, ভগবান তোর জীবনে আবার খুশি এনে দিয়েছে। ছোটবেলায় মা বাবাকে হারালি, এত কষ্ট পেলি, আমিও তোর জন্য কিচ্ছু করতে পারলাম না, কিন্তু আজ আমি তোর জন্য খুব খুশি রে মা। কাকা, এই বলে কাজল তার কাকাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আর কিছুদিন পর কাজল আর আকাশের গায়ে হলুদের দিন আসে। আর অনুষ্ঠানের দিন সকালে কাজলের শ্বশুরবাড়ি থেকে অনেক অতিথি আসে। কাকিমা, আমার ছোট যাকে কি সুন্দর লাগছে, সবাই ওর গায়ে হলুদ দাও যাতে ও আরো সুন্দর হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকেদের এত ভালোবাসা দেখে কাজলের চোখে জল চলে আসে। কাজলের গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই নাচ গান করে খুবই আনন্দ করে। শুধু মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল কাজলের কাকিমা আর দিদি, কারণ তারা বিশ্বাসই করে উঠতে পারছে না যে কাজল এত সৌভাগ্যবতী আর তার বিয়ের অনুষ্ঠান এত ধুমধাম করে হচ্ছে। আর কাজলের কাকিমার বাজে স্বভাবের কথা জেনে বিয়ের সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব কাজলের শ্বশুরবাড়ির লোকেই করেছিল, কারণ তারা জানতো কলাবতী বিয়ের কোনো অনুষ্ঠানই সঠিকভাবে করবে না। কাজলের জীবনে নতুন খুশি আসে, আর ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠানের পর আকাশের সঙ্গে বিয়ে করে শুরু হয় কাজলের নতুন জীবন। Thanks for watching.